question of darkness. It is a matter of showing respect to them. No question of darkness. 31 জানুয়ারি 2026 তারিখে জামাত আমিরের ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট শেয়ার করা হয়। সেখানে দাবি করা হয়, নারীদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা আসলে শোষণের একটি রূপ। পোস্টটিতে কর্মজীবী নারীদের ঘরের বাইরে আসাকে পরোক্ষভাবে পতিতাবৃত্তির সাথে তুলনা করা হয়। পোস্টটির ভাইরাল হওয়া এবং তীব্র সমালোচনার মুখে পড়ার পর জামাতের পক্ষ থেকে দাবি করা হয় যে আমিরের অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে জামায়াতে ইসলামের রাজনীতিতে নারী নেতৃত্ব এবং নারীর ভূমিকা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। 2026 সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলটির শীর্ষ নেতাদের কিছু বক্তব্য এবং সাংগঠনিক অবস্থান এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট জানিয়েছেন যে নারীরা তাদের দলের আমির বা প্রধান হতে পারবেন না। তিনি দাবি করেন, আল্লাহ নারী ও পুরুষকে ভিন্নভাবে সৃষ্টি করেছেন। সন্তান ধারণ ও লালন পালনের মতো জৈবিক ও সামাজিক দায়িত্বের কারণে নারীদের পক্ষে দলের সর্বোচ্চ দায়িত্ব পালন করা সম্ভব নয়। 31 জানুয়ারি 2026 তারিখে জামাত আমিরের ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট শেয়ার করা হয়। সেখানে দাবি করা হয়, নারীদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা আসলে শোষণের একটি রূপ। পোস্টটিতে কর্মজীবী নারীদের ঘরের বাইরে আসাকে পরোক্ষভাবে পতিতাবৃত্তির সাথে তুলনা করা হয়। পোস্টটির ভাইরাল হওয়া এবং তীব্র সমালোচনার মুখে পড়ার পর জামাতের পক্ষ থেকে দাবি করা হয় যে আমিরের অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল। Can I ask you how many women candidates has the Jamaat-e-Islami fielded in this election, in the parliamentary election? Not a single one. আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী কোনো নারী প্রার্থীর মনোনয়ন দেয়নি। এই বিষয়টি নিয়েও রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা হচ্ছে। জামাত যুক্তি হিসেবে দলটির পক্ষ থেকে বলা হচ্ছে, এটি তাদের আভ্যন্তরীণ সাংগঠনিক সিদ্ধান্ত। তবে তারা দাবি করছে যে তাদের মজলিসে শুরায় প্রায় 43% সদস্য নারী, যা অন্য অনেক দলের থেকে বেশি। অপরদিকে অধিকার কর্মী এবং অন্যান্য রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি জামাতের একটি চরম পিতৃতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ, যা বাংলাদেশে দীর্ঘদিনের নারী নেতৃত্বের ঐতিহ্যের পরিপন্থী। নির্বাচনের মাঠে জামাত তাদের বিশাল নারী বাহিনী বা মহিলা রুকনদের সক্রিয়ভাবে কাজে লাগাচ্ছে। বিশ্লেষকরা মনে করছে, তারা একদিকে বলছে নারী নেতৃত্ব সম্ভব নয়, অন্যদিকে নারী ভোটারদেরকে আকৃষ্ট করতে মাঠ পর্যায়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছে। পূবে পশ্চিমের আজকের পর্বে চলুন দেখা যাক ইসলাম তার ধ্রুপদী সময় থেকে আধুনিক সময় পর্যন্ত নারী নেতৃত্ব প্রসঙ্গকে কিভাবে মোকাবেলা করেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই নারীরা নেতৃত্বের বিভিন্ন ক্ষেত্রেই অগ্রণী ভূমিকা পালন করেছে। আয়েশা রাদিয়াল্লাহু, তিনি শুধু নবী পত্নী ছিলেন না, তিনি ছিলেন একজন শীর্ষস্থানীয় আইনজ্ঞ ও সমরবিদ। তিনি সক্রিয়ভাবে ফতোয়া দিতেন এবং রাজনৈতিক সিদ্ধান্তে অংশগ্রহণ করতেন। জঙ্গে জামালের যুদ্ধে তিনি রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব দিয়েছেন, যা প্রমাণ করে যে প্রাথমিক যুগে নারীদের নেতৃত্বের ভূমিকা সমাজ একেবারে প্রত্যাখ্যান করেনি। তারা রাজনৈতিক সক্রিয়তা, খেলাফত সময় নারী নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ উদাহরণ। রাসূলের জীবিত থাকাকালে উম্মে সালামা রাদিয়াল্লাহু এর পরামর্শে হুদাইবিয়া চুক্তিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেন, যা দেখায় নারীদের বুদ্ধিমত্তা রাষ্ট্রীয় স্তরে মূল্যায়িত হয়েছে। খলিফা ওমরের শাসনামলে বেশ কয়েকজন সাহাবীকে আমরা পাই, যাদেরকে তিনি নিযুক্ত করেছিলেন বাজার তদারকির জন্য, এবং তারা চাবুক হাতে অন্যায় নিবারণ করতেন। এই উদাহরণগুলো প্রমাণ করে ইসলামের প্রথম যুগে নারীদের অর্থনৈতিক ও প্রশাসনিক নেতৃত্ব স্বীকৃত ছিল। নবম শতাব্দীতে আমরা পাই ফাতেমা আল ফিকরি, যিনি বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় আর কারাউইন প্রতিষ্ঠা করেছিলেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে পৃথিবীর প্রথম ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান স্থাপন করার জন্য তিনি পরিচিত। ক্লাসিক যুগে হাজার হাজার নারী হাদিস বিশারদ ছিলেন, যারা পুরুষ আলেমদের সনদ দিতেন। অর্থাৎ বুদ্ধিভিত্তিক নেতৃত্ব নারীদের হাতে শক্তভাবেই ছিল। উমাইয়া ও আব্বাসীয় খেলাফতের ক্লাসিক যুগে নারীরা পর্দার পেছনে থেকেও রাজনীতি নিয়ন্ত্রণ করতেন। আল খাইজুরান আব্বাসীয় খলিফা আল মাহাদির স্ত্রী হয়ে রাষ্ট্রীয় সিদ্ধান্তে অংশ নেন এবং তার সন্তানদেরকে খলিফা বানান। সাফাভিদ সাম্রাজ্যে পারি খানম নামে শাহ মোহাম্মদ খোদাবান্দার স্ত্রী উপদেষ্টা ছিলেন, যিনি সামরিক সিদ্ধান্ত পর্যন্ত নিতেন।
অটোমান সাম্রাজ্যে আমরা নারীদের কার্যক্রমের প্রভাব দেখতে পাই। ধর্মীয় ক্ষেত্রে নারী মুফতি ও বিচারক ছিলেন। ফাতিমা আস সামারকান্দিয়া তার যুগের মুফতি নামে পরিচিত, যিনি ফতোয়া দিতেন। ইমাম নব্বী, শাফি তারা জ্ঞানতাত্ত্বিক জায়গায় ফতোয়ার দেওয়ার দিক থেকে নারীদের কোনো রকম বৈষম্য সমর্থন করতেন না। মধ্যযুগে মুসলিম বিশ্বে নারী শাসকদের উদাহরণ পাওয়া যায়। আল মুরাবিদ রাজবংশে জায়রা সুর বিনতে মানি তার স্বামীর রাজনৈতিক উপদেষ্টা ছিলেন। মুঘল সাম্রাজ্যে নূরজাহান জাহাঙ্গীরের শাসন পরিচালনা করেন। এই ক্ষেত্রে বাস্তবে নারীরা ক্ষমতা চর্চায় সক্রিয় ছিলেন। আধুনিককালে নারী নেতৃত্বের উত্থানের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাবো মুসলিম নারীরা রাষ্ট্রপ্রধান পর্যন্ত হয়েছেন। 1988 সালে পাকিস্তানের বেনজির ভুট্টো প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হন। খালেদা জিয়া ও শেখ হাসিনা বাংলাদেশে দীর্ঘকাল শাসন করেছেন। ইন্দোনেশিয়ায় মেঘাওয়াতী সুকর্ণপুত্রী রাষ্ট্রপতি। তুরস্কে আমরা প্রধানমন্ত্রী পাই তানসু চিল্লার। সামিয়া সুলতু তানজানিয়ার রাষ্ট্রপতি। এছাড়া ওসমান নি কসোভোর রাষ্ট্রপতি ছিলেন। এই তালিকায় 15-র অধিক নাম রয়েছে যারা এই মুসলিম দেশগুলোর হয় প্রধানমন্ত্রী অথবা শীর্ষ পজিশন ধরে রেখেছেন, যা দেখায় ইসলামী দেশগুলোতে নারী নেতৃত্বের চর্চার প্রায়োগিক প্রমাণ। এখন আসি আমরা কোরআনে নারী নেতৃত্বের সরাসরি কি বলা আছে। কোরআনে নারী নেতৃত্বের সরাসরি কোনো নিষেধ নেই, বরং সূরা নামালে সেবার রানী বিলকিসের ইতিবাচক চিত্রণ আছে। এটা নারীর রাজনৈতিক ক্ষমতা স্বীকার করে। সূরা নিসায় পুরুষের কাওয়ামাত বা অভিভাবকত্ব বলা হয়েছে, কিন্তু এটি নেতৃত্ব নিষেধ করে না। আবার সূরা তওবায় আমরা উল্লেখ পাই যে বিশ্বাসী পুরুষ নারী পরস্পরের অভিভাবক। বিলকিসের কাহিনী নারী নেতৃত্বকে দেখায় সুরা বা পরামর্শ ভিত্তিক একজন জ্ঞানী ও কূটনৈতিক শাসক হিসেবে। তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেন, যুদ্ধ এড়িয়ে শান্তি বেছে নেন, যা গভীর প্রজ্ঞার পরিচায়ক। কোরআন তাকে নিন্দা না করে তার সিংহাসনের মহিমা উল্লেখ করে, যা নারী শাসকের বৈধতাকে নির্দেশ করে। বিভিন্ন তাফসিরে যেমন মাআরিফুল কুরআন বিলকিসকে নারী নেত্রী বলা হয়েছে এবং যার গল্প নারীদের নেতৃত্বের সমর্থনে ব্যবহৃত হয়। কিছু কিছু আলেম বলেন এটি অবিশ্বাসী যুগের উদাহরণ, তাই এটাকে প্রামাণ্য হিসাবে গ্রহণে তারা অনিচ্ছুক। প্রাচীন যুগে প্রকৃতি বা মূর্তি পূজার উদাহরণ মানেই সেই ব্যক্তি বা জাতি যে ক্যান্সেল নয়, তার কোনো ইতিবাচক মেসেজ নেই, বিষয়টা এরকম নয়। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিশ্বাসের বিবর্তন ও ক্রমবিকাশ এবং বনি ইসরায়েলের গ্রহপ্রীতির মতো ঘটনা। নবী ইব্রাহিম একসময় চাঁদ সূর্যকে নিজের প্রভু মনে করলেও শুধু তার উপর ভিত্তি করে তার পুরো জীবনকে পর্যালোচনা করা হয়নি। ঠিক তেমনি বিলকিসের সমাজের প্রকৃতি পূজা হিসেবে সূর্যকে উপাসনা করার উদাহরণ দেয়। তারা ভুলে যায় যে এই বিলকিস পরবর্তীতে নবী ইব্রাহিমের মতো আত্মসমর্পিত হয়ে নিজেকে উপস্থাপিত করে। ইসলামে নারী নেতৃত্বের বিপক্ষের পারসেপশন তৈরিতে একটি হাদিস বেশি ব্যবহার করা হয় বা চয়ন করা হয়। সহিহ বুখারী ও মুসলিম থেকে বর্ণিত, পারস্যরা খসরুর কন্যাকে শাসক করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জাতি নারীকে নেতা করবে তারা কখনো সফল হবে না। এই হাদিসটিকে আউট অফ দ্য কনটেক্সটে ব্যাখ্যা করে অনেকেই নারী নেতৃত্বকে ডিসকারেজ করেন বা ইসলামে বৈধ নয় বলে দাবি করেন। কিন্তু ইসলামী বিভিন্ন পণ্ডিতের মতে, যেমন ইবনে হাজমের মতে, এটি মূলত তৎকালীন সময়ের বাস্তবতায় সামরিক নেতৃত্বের কনটেক্সটে উচ্চারিত একটি হাদিস। এবার আসুন দেখা যাক সমসাময়িক স্কলাররা ইসলামের সামগ্রিক জ্ঞানতাত্ত্বিক জায়গা থেকে নারী নেতৃত্ব নিয়ে কী ধরনের পর্যালোচনা করেছেন। নাইজেরিয়ান স্কলার আয়শা লেমু এবং আল আজহারের ডক্টর তাহা জাবির আল ওয়াইনি নারী বিলকিসকে নারী নেতৃত্বের আর্কেটাইপ বা একটি আদর্শ উদাহরণ হিসেবে দেখেন। তাদের মতে কোরআন বিলকিসকে একজন প্রোগ্রামান ও সুরা বা পরামর্শভিত্তিক নেত্রী হিসেবে চিত্রিত করেছে। মরক্কান স্কলার আসমা লামরাবেত মনে করেন কোরআনে বিলকিসের শাসনকে চ্যালেঞ্জ করে না, বরং তার রাজনৈতিক দূরদর্শিতার প্রশংসা করে। অন্যদিকে ডক্টর জামাল বাদাউই রানী বিলকিস ও হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভূমিকা দিয়ে প্রমাণ করেছেন যে ইসলামে লিঙ্গভিত্তিক বৈষম্যের কোনো স্থান নেই। হার্ভার্ডের প্রফেসর শাহলা হায়ারি এবং সমাজবিজ্ঞানী ফাতেমা মার্নিসি তাদের গবেষণায় দেখিয়েছেন যে ইসলাম নারী নেতৃত্বকে নাকচ করে না। তারা মুসলিম বিশ্বের সফল নারী শাসকদের ইতিহাস তুলে ধরে প্রমাণ করেছেন
লিঙ্গ কখনো যোগ্যতার বাধা হতে পারে না। বরং মার্নিসির মতে প্রাথমিক ইসলামে নারীদের অংশগ্রহণ ছিল অত্যন্ত সক্রিয়। এরকম আরও অনেক আধুনিক মুসলিম স্কলারদের উদাহরণ রয়েছে যারা ইসলামের জ্ঞান কাঠামোর মধ্যেই নারী নেতৃত্বের প্রশ্নে কোরআন হাদিস যে বাধা নয় সেটি প্রমাণ করেছেন। পরিশেষে ইসলামের ইতিহাস আমাদের দেখায় যে ইসলামে নারী নেতৃত্ব কখনোই একেবারে অনুপস্থিত ছিল না। রাসূলের যুগ, খলিফাদের যুগ থেকে শুরু করে মধ্যযুগ এবং আধুনিক সময়ে সবসময় আমরা নারীদের নেতৃত্বে স্থানীয় ভূমিকায় পাই। হাল জামানায় পাকিস্তান, ইন্দোনেশিয়া, তুরস্ক, বাংলাদেশ সব দেশেই মুসলিম নারী প্রধানমন্ত্রীরা সফলভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। এমনকি কাতার বা আমিরাতের মতো রক্ষণশীল দেশগুলোতেও এখন নারীদের মন্ত্রিসভায় বড় বড় পদ দিচ্ছে। প্রিয় শ্রোতা, নেতৃত্ব মানে কেবল পদ নয়, নেতৃত্ব মানে প্রভাব। ইসলামের ইতিহাসে নারীরা সেই প্রভাব কখনো রাজনীতি ও রণাঙ্গনে, কখনো মৌখিকভাবে আইন বিশারদ হিসেবে, কখনো কলম দিয়ে, আবার কখনো সমাজ গঠনের প্রজ্ঞা দিয়ে বজায় রেখেছেন। আজকের এই বিতর্ক হয়তো দীর্ঘস্থায়ী হবে, কিন্তু ইতিহাস বলে পরিবর্তন অনিবার্য। সুতরাং এখন বড় প্রশ্ন, তাহলে কি জামাত ইসলামের মতো দলগুলি সময়ের চেয়ে পিছিয়ে পড়ছে? তারা কি ইসলামের তাত্ত্বিক ও ধর্মীয় পর্যালোচনার জায়গাতেও পিছিয়ে আছে, নাকি তারা তাদের ভোটারদের একটি বিশেষ রক্ষণশীল অংশকে সন্তুষ্ট করার জন্য এই অবস্থানগুলো নিচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর সময়ই হয়তো বলে দিবে। পূবে পশ্চিম থেকে সাদিক মোহাম্মদ আলম। পোস্ট করুন, দেখুন, পোস্টের সাথেই থাকুন।